আসসালামু আলাইকুম এভরিবডি। আইকিউ ফিজিক্সে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা, ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর একদম অর্ধেক বই। ক্লাস 10-এর অর্ধেক বই, ঠিকই শুনেছো। ক্লাস 10-এর যে কেমিস্ট্রি পার্টটা রয়েছে, সেই কেমিস্ট্রি পার্টটা কিন্তু আজ থেকে শুরু করলাম। সেই কেমিস্ট্রি পার্টটার সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ ক্লাস কিন্তু একে একে আমরা পার্ট অনুযায়ী করতে থাকবো। আজকের ভিডিও পার্ট 1 আমরা শুরু করতে চলেছি কি পর্যায় সারণী ও মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তার আগে আমরা জেনে নিই কেমিস্ট্রি পার্টের মধ্যে কি কি রয়েছে। অর্থাৎ আমরা এই যে ভিডিও শুরু করলাম, পার্ট অনুযায়ী শুরু করব, সেই ভিডিওতে আমরা কি কি নিয়ে আসতে চলেছি সেটা প্রথমে দেখে নাও। প্রথমে আজকে আমরা শুরু করব পর্যায় সারণীর মধ্যে খুব জোর হলে 3 থেকে 4টা আর কোশ্চেন অ্যান্সার সলভ করে টোটাল হয়তো 5টা লেকচার হবে। সেই 5টা লেকচার তুমি যদি দেখে নাও, তাহলে মাধ্যমিকের জন্য যে পর্যায় সারণীতে যেসব কোশ্চেন আসবে সেই সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমার হাতে। অর্থাৎ মাধ্যমিকে পর্যায় সারণী থেকে যত মার্কের কোশ্চেন আসবে, প্রায় 8 মার্কের মতো কোশ্চেন আসবে। সেই 8 মার্ক কিন্তু তোমার হয়ে যাবে যদি এই 5টা লেকচার তুমি দেখে নাও। তারপরে কি থাকবে? তারপরে থাকবে আয়নীয় সমযোজী বন্ধনের যটা লেকচার হবে আমরা সিরিজ অনুযায়ী সেটা বের করব। তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, আর কি রয়েছে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা আর জৈব রসায়ন। এই সবগুলোই কিন্তু আমি একে একে ধীরে ধীরে ভিডিও আপলোড করতে থাকবো। তোমাদের 2027 সালের মাধ্যমিক খুব একটা ভালো হোক আশা করব। এবং এখন থেকে এখনো অনেক সময় রয়েছে, প্রায় এদিকে আগস্ট হয়ে গেল, তাহলে সেপ্টেম্বর অক্টোবর, মানে এদিকে পাঁচ মাস আর ওদিকে 2 মাস মতো। তার মানে এখনো তোমাদের হাতে সম্পূর্ণ 7 মাস সময় রয়েছে। এই 7 মাসের মধ্যে তুমি যদি চাও, তাহলে মাধ্যমিকে তুমি টপার হতে পারবে। যদি তোমার মধ্যে সেই জিদটা থাকে, অবশ্যই সেই জিদটা তুমি নিয়ে এসো এবং মাধ্যমিকে টপার হয়ে যাও। এই আশা, এই কামনা তোমাদের কাছে করব। তো চলো আমরা শুরু করি আজকের টপিক কি? আজকে আমরা শুরু করব পর্যায় সারণী। তো পর্যায় সারণী শুরু করার আগে তোমাদের একটা গল্প বলি। পর্যায় সারণী যদি আমরা পড়াতে যাই, পর্যায় সারণী, তো একটা স্কুলে একটা মাস্টার, তার নাম কি? তার নাম হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভ, মানে সে একজন শিক্ষক। এবার ছাত্ররা বলছে, স্যার আমরা তো পরীক্ষা দেবো, তো কিভাবে বসবো? তখন মেন্ডেলিভ মানে স্যার তখন বলছে যে যার কাছে যতটা ইলেকট্রন রয়েছে তোমরা সেভাবে বসে যাও। হাইড্রোজেন তখন বলছে, স্যার আমার কাছে তো শেষে একটা ইলেকট্রন রয়েছে। তখন স্যার বলছে, তাহলে তুমি বসে যাও 1 নম্বরে বা একদিক থেকে তুমি বসে যাও। তারপরে ক্লোরিন বলছে, স্যার আমার কাছে তো 7টা ইলেকট্রন রয়েছে, মানে শেষ কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে, তাহলে তুমি আলাদা বসে যাও। এইভাবে কিন্তু সে সারিবদ্ধভাবে সে কি করেছে, তার ছাত্রদের বসিয়েছে। সেই রকমই আমাদের এখন পর্যন্ত ইউপ্যাক সংস্থা যতটা যতটা মৌল আবিষ্কার করেছে, প্রায় কতটা 118টা। কটা মৌল? 118টা। মোট মৌল সংখ্যা কত? মোট মৌল সংখ্যা হচ্ছে 118টা, মানে ইউপ্যাক সংস্থা অনুযায়ী। আরো অনেক কিন্তু মৌল অলরেডি বেরিয়ে গেছে, যেমন নিহোনিয়াম না কি একটা নতুন করে কিছুদিন আগেই মৌল বেরোলো, কালি লেগে গেল, মৌলটা বেরোলো। তো ঠিক আছে, তো 118 জন ছাত্রকে মানে মৌলকে কিভাবে সাজাতে হবে, কটা বেঞ্চ লাগবে, একটা বেঞ্চে কজন করে বসবে, সেই সাজানোটাই হচ্ছে পর্যায় সারণী। এটা প্রথম কে করেছিল? স্যার মেন্ডেলিভ, আগেই বললাম। তো বিজ্ঞানী মেন্ডেলিভ কিন্তু এই পর্যায় সারণীটা প্রথম তৈরি করেছিল। পর্যায় সারণী প্রথম তৈরি করেছিল কে? বিজ্ঞানী মেন্ডেলিভ। তার আগেও অনেকেই কিন্তু পর্যায় সারণী নিয়ে বিভিন্ন মতামত করেছিলেন বিজ্ঞানী, যেমন ডোবেরিনার, তারপরে নিউল্যান্ডস, আরো অনেক বিজ্ঞানী আছে, তারা কিন্তু মতামত জানিয়েছিলেন। তো বিজ্ঞানী ডোবেরিনার কত খ্রিস্টাব্দে? প্রায় 1817 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডোবেরিনার 1817 খ্রিস্টাব্দে কিন্তু মৌল নিয়ে একটা ধারণা দিয়েছিল। কেমন ধারণা দিয়েছিল? তো ডোবেরিনার
মৌল নিয়ে একটা ধারণা দিয়েছিল বিজ্ঞানী ডোবেরিনার। বিজ্ঞানী ডোবেরিনার বিজ্ঞানী ডোবেরিনার কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে এই মৌলদের ব্যাপারে একটা ধারণা দিয়েছিল। কি ধারণা দিয়েছিল? তিনি বলতেন যে তিনটে যদি মৌল থাকে তাহলে প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক সংখ্যার না পারমাণবিক গুরুত্ব, তাদের পারমাণবিক গুরুত্বের যে যোগফল, ধরলাম আমার কাছে তিনটা মৌল রয়েছে এ বি সি, তো তিনটে মৌলের পারমাণবিক গুরুত্বের যোগফল অর্থাৎ প্রথম আর তৃতীয়র পারমাণবিক যোগফল, তাদের গড়টাই কি হচ্ছে বি এর পারমাণবিক গুরুত্ব। এটা বিজ্ঞানী ডোবেরিনার বলেছিল যে কোনো তিনটে মৌল তাদের পারমাণবিক গুরুত্বর প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ই হচ্ছে মধ্যে যে মৌলটা থাকবে সেটা কিন্তু তাদের মানে পারমাণবিক গুরুত্বের গড়ের সমান। যেমন এক্সাম্পল হিসাবে দেখবে তুমি লিথিয়াম রয়েছে, তারপরে কি রয়েছে সোডিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে। লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। তো লিথিয়ামের কত? লিথিয়ামের হচ্ছে 7 আর পটাশিয়ামের হচ্ছে 39। লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব কত? 7। পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39। 7 আর 39 যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 7 আর 39 যোগ করলে 46। এটাকে গড় করলে আমরা কত পাবো? 23। তার মানে 23ই হচ্ছে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব। এটা কিন্তু বিজ্ঞানী ডোবেরিনার প্রথম ধারণা দিয়েছিল। এটাকে কি বলা হয়? ডোবেরিনারের ত্রয়ী সূত্র। কি বলা হয়? এই ধারণাকে কি বলা হয়? ডোবেরিনারের ত্রয়ী সূত্র। মাধ্যমিকের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন, ডোবেরিনারের ত্রয়ী সূত্র কি? ডোবেরিনারের ত্রয়ী সূত্র। তাহলে বিজ্ঞানী ডোবেরিনারের ত্রয়ী সূত্র কি? ত্রয়ী সূত্রটা হচ্ছে যে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের যোগফল না পারমাণবিক গুরুত্বের গড় মধ্যে অর্থাৎ মিডিলে যে মৌলটা থাকবে সেই মৌলটার সমান। এটাই বিজ্ঞানী ডোবেরিনারের ত্রয়ী সূত্র। তাহলে ত্রয়ী সূত্র যদি আমাদের জিজ্ঞাসা করে মাধ্যমিকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মেরে দিলাম, খুবই ইম্পর্টেন্ট, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিকের জন্য। ডোবেরিনারের ত্রয়ী সূত্র কি এবং তার সাথে একটা উদাহরণ দিয়ে দিবে। এই উদাহরণ আমি লিখলাম, এই উদাহরণটা কিন্তু তার সাথে দিয়ে দিবে যে লিথিয়ামের লিথিয়াম 7 নম্বরে, 39 হয়েছে পটাশিয়াম, তাদের যোগ করলে 46 হয়, গড় করলে 23 হয়, তাহলে সোডিয়ামের হচ্ছে 23। এইভাবে উদাহরণ দিয়ে দিবে। তাহলে ডোবেরিনারের ত্রয়ী সূত্র খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা দেখতে পাবে অষ্টক সূত্র বলে একটা পয়েন্ট আছে। অষ্টক সূত্র, বিজ্ঞানী নিউল্যান্ডস প্রথম অষ্টক সূত্রটা প্রমাণ করেছিলেন। কে? অষ্টক সূত্র। এটা ছিল আমাদের ত্রয়ী সূত্রর গল্প। ত্রয়ী সূত্র আমরা এতক্ষণ যেটা বললাম এটা হচ্ছে ত্রয়ী সূত্র। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে অষ্টক সূত্র। অষ্টক সূত্র কে দিয়েছিল? নিউজিল্যান্ড লয়, নিউল্যান্ডস, বিজ্ঞানী নিউল্যান্ডস প্রথম অষ্টক সূত্রটা দিয়েছিল। তো অষ্টক সূত্রটা কি? অষ্টক সূত্রটা বিজ্ঞানী নিউল্যান্ডস প্রথম বলেছিল যে অষ্টক সূত্র হলো একটা মৌল শুরু হলো, ধরলাম আমি একটা মৌল শুরু হলো, এ থেকে শুরু হতে 8 নম্বর মৌল, ধরে নিলাম 8 নম্বর মৌল আমার কাছে এফ এলো। এফ যেহেতু আসবে না, আমি ধরলাম যে এফ এলো, তাহলে এ থেকে এফ মানে 8 নম্বর মৌলের পরবর্তী যে মৌলটা থাকবে সেই মৌলটার যে ভৌত ধর্ম, আর 8 নম্বর মৌলের পরবর্তী আমি ধরলাম কে এলো, তাহলে এ আর কে এর
ভৌত ও রাসায়নিক ধর্মের কিন্তু পুনরাবৃত্ত দেখা যাচ্ছে এর যা ভৌত ধর্ম ছিল, রাসায়নিক ধর্ম ছিল, 8 নম্বর পরের মৌলটার ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম সেম হচ্ছে। এটা কে প্রথম প্রমাণ করেছিল? বিজ্ঞানী নিউল্যান্ডস। বিজ্ঞানী নিউল্যান্ডস প্রথম দেখেছিল যে একটি মৌলের 8 নম্বর মৌলের পরে আরেকটা মৌলের যে ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্মের কিন্তু পুনরাবৃত্তি ঘটছে, মানে পর্যাবৃত্ত ঘটেছে। তাহলে অষ্টক সূত্রটা কি? অষ্টক সূত্রটা হচ্ছে একটি মৌলর পারমাণবিক গুরুত্ব অনুযায়ী বা পারমাণবিক গুরুত্ব অনুসারে তার পরবর্তী 8 নম্বর মৌলটা বা তার পরবর্তী 8 নম্বর মৌলটার কি ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম প্রথম মৌলের সাথে সাদৃশ, মানে পুনরাবৃত্ত ঘটছে। এটাই কিন্তু বিজ্ঞানী নিউল্যান্ডস বলেছিল। আর এটাই হচ্ছে অষ্টক সূত্র। এটাও মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। তোমরা নোট করে রাখবে অষ্টক সূত্র আর ত্রয়ী সূত্র মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তারপর হচ্ছে মেন্ডেলিভ। বিজ্ঞানী মেন্ডেলিভ আমরা আগেই বলেছি শিক্ষক মানে স্যার মেন্ডেলিভ ছিল। মেন্ডেলিভ কি করেছিলেন? তার ছাত্র কটা কটা রয়েছে তার কাছে? ছাত্র রয়েছে 118টা। তো তিনি প্রথম এই 118টা ছাত্রকে বলল, তোমাদের যেহেতু সাজাতে হবে, বসাতে হবে পরীক্ষার জন্য, তো সেভাবে কিন্তু সে একটা ধারণা দিয়েছিল বা সে একটা সারণী বা টেবিল কিন্তু আবিষ্কার করেছিল। সেটা কি? সেটাই হচ্ছে পর্যায় সারণীর, সেটাকেই বলা হয় পেরিওডিক টেবিল। পর্যায় সারণী মানে হচ্ছে পেরিওডিক টেবিল। টেবিলের মতো করে বসবে, মানে শ্রেণী অনুযায়ী বসবে। একটা বেঞ্চে হয়তো 3 জন করে বসলো, 4 জন করে বসলো, 5 জন করে বসলো, তারপরে এরকম করে হয়তো 6টা 7টা 8টা 10টা বেঞ্চ থাকবে। সেইভাবে কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিভ প্রথম সাজিয়েছিল। তো বিজ্ঞানী মেন্ডেলিভ কি বলেছিল? বিজ্ঞানী মেন্ডেলিভ বলেছিল যে মৌলগুলি তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে একটা নির্দিষ্ট ব্যবধানে তাদের পারমাণবিক না তাদের যে ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্মের কিন্তু পুনরাবৃত্ত ঘটছে। বিজ্ঞানী মেন্ডেলিভ কি বলছেন? বিজ্ঞানী মেন্ডেলিভ বলছে যে মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি তাদেরকে সাজানো হয়, পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি তাদেরকে সাজানো হয়, দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট ব্যবধানে, হতে পারে সেটা 8টা 10টা 15টা, দেখা যাচ্ছে তাদের নির্দিষ্ট ব্যবধানে কিন্তু তাদের যে ভৌত ধর্ম, তাদের যে রাসায়নিক ধর্ম, সেটা কিন্তু পুনরাবৃত্ত ঘটছে। বুঝা গেল? এটা কে বলেছিল? বিজ্ঞানী মেন্ডেলিভ প্রথম ধারণা করেছিল যে একটা নির্দিষ্ট ব্যবধানে আসছে। হয়তো এখান থেকে তুমি সাজুর মোড় গেলে, সাজুর মোড়ে পরে আবার হয়তো ঢালাই রাস্তা শুরু হয়ে গেল, এখানে ঢালাই রাস্তা তুমি দেখলে, আবার সাজুর মোড়ে একটা নির্দিষ্ট ব্যবধান বা ডিস্টেন্স মেনটেন করার পর আবার সেখানে ঢালাই রাস্তা রয়েছে, আবার কিছুটা গিয়ে আবার সেখানে ঢালাই রাস্তা, মানে একটা নির্দিষ্ট ব্যবধান বা নির্দিষ্ট একটা ডিস্টেন্স মেনটেন করে আমরা বারবার দেখতে পাচ্ছি ঢালাই রাস্তা। তো সেই রকমই বিজ্ঞানী মেন্ডেলিভ তাদের এই যে 118টি মৌল রয়েছে, 118টি মৌলর মধ্যে কিন্তু তারা এরকম একটা মানে কেস দেখতে পেয়েছিল যে নির্দিষ্ট ব্যবধানে তাদের যে ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম সেটা কিন্তু পুনরাবৃত্ত ঘটছে, মানে আবার সেটা চলে আসছে। এই যে পুনরাবৃত্ত ভৌত ধর্মের পুনরাবৃত্ত, রাসায়নিক ধর্মের পুনরাবৃত্ত, এটাকে কি বলা হয়? মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। এই যে এখানে বলেছি না মৌলের পর্যাবৃত্ত ধর্ম, তো এই কেসটাকেই কিন্তু বলা হয় মৌলের পর্যাবৃত্ত ধর্ম। মৌলের পর্যাবৃত্ত ধর্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। পর্যাবৃত্ত ধর্ম মানে কি? আবার ফিরে আসবে, মানে নির্দিষ্ট ব্যবধানে ফিরে আসবে, যেটা প্রথম মেন্ডেলিভ মানে অনুমান করেছিল, দেখেছিল। তো মেন্ডেলিভ কিন্তু তাই সেই 118 জন ছাত্র মানে 118টি মৌলকে কিন্তু তিনিই প্রথম সারণী বা তাদের বেঞ্চ অনুযায়ী সাজিয়েছিল। তার কারণে আমরা যে পর্যায় সারণীটা পাই সেটাকে কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীও বলা হয়। কেন বলা হয়? যেহেতু বিজ্ঞানী মেন্ডেলিভ প্রথম এই মৌলগুলিকে প্রথম সাজিয়েছিল, শ্রেণী দিয়েছিল, তাদের না তাদের যে পোশাক আশাক থেকে শুরু করে মানে সাজালে যা হয় সেটা কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিভ দিয়েছিল। তার জন্যই আমরা প্রথম যে পর্যায় সারণীটা পেয়েছিলাম সেই প্রথম পর্যায় সারণীটাকে কি বলা হয়? মেন্ডেলিভের পর্যায় সারণী। তো মেন্ডেলিভের পর্যায় সারণীতে
কটা শ্রেণী রয়েছে, কটা আহ, পর্যায় রয়েছে সেটা কিন্তু আমরা দেখব। তো মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টা শ্রেণী রয়েছিল, না 7টা পর্যায় আর 9টি শ্রেণী রয়েছিল মেন্ডেলিভের পর্যায় সারণী। মেন্ডেলিভ, মেন্ডেলিভ না লিভ, ভ আছে ভ, মেন্ডেলিভ। তো মেন্ডেলিভের পর্যায় সারণী, এখানে কটা পর্যায় রয়েছে? 7টি পর্যায় রয়েছে। এগুলো জাস্ট জেনে রাখবা, এগুলো একদম যে খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসতে পারে। এখানে কটা পর্যায় রয়েছে? 7টা পর্যায় রয়েছে আর 9টি শ্রেণী রয়েছে। এটা জেনে রাখতে হবে যে মেন্ডেলিভের যে পর্যায় সারণীটা ছিল সেখানে কটা পর্যায় রয়েছিল? 7টা পর্যায় রয়েছিল। আর 9টি শ্রেণী বললাম না, 9টি শ্রেণী নয়, 8টা শ্রেণী ছিল। 8টা শ্রেণী ছিল, 7টা পর্যায় ছিল আর 8টা শ্রেণী ছিল। তো এই যে পর্যায়গুলোকে রোমান সংখ্যা দ্বারা চিহ্নিত করা হতো, রোমান সংখ্যা দ্বারা, রোমান পর্যায়গুলো ছিল সেই পর্যায়গুলোকে রোমান সংখ্যা দ্বারা প্রকাশ করা হতো। আর শ্রেণীগুলোকেও রোমান সংখ্যা টাইপের 1A 1B এইভাবে কিন্তু প্রকাশ করা হতো মেন্ডেলিভের পর্যায় সারণীটাকে। মেন্ডেলিভের পর্যায় সারণীটা কি আঁকতে হবে? মেন্ডেলিভের পর্যায় সারণী, মেন্ডেলিভের পর্যায় সারণী আঁকছি না, আধুনিক পর্যায় সারণীটা আঁকবো। কারণ আমাদের যে মেন পড়া সেটা কিন্তু আধুনিক পর্যায় সারণী নিয়েই। মেন্ডেলিভ যে পর্যায় সারণীটা দিয়েছিল এটা কি? মেন্ডেলিভের পর্যায় সারণীটা ছিল পারমাণবিক গুরুত্ব অনুসারে, পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী বা অনুসারে। তো মেন্ডেলিভের পর্যায় সারণীটা ছিল পারমাণবিক গুরুত্ব অনুসারে। সেটা সংশোধন করার পর বিজ্ঞানী বোর নিলস বোর দেখলেন যে মেন্ডেলিভ বলেছিল পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে তাদের মৌলের পর্যাবৃত্ত ঘটছে, কিন্তু বিজ্ঞানী নিলস বোর দেখলো যে না, সেরকম ঘটছে না। আমি যদি পারমাণবিক সংখ্যা দেখি, পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিন্তু নির্দিষ্ট ব্যবধানে মৌলের পর্যাবৃত্ত ঘটছে। এটা বিজ্ঞানী নিলস বোর প্রথম দেখেছিল। আর এটা কবে দেখেছিল? বিজ্ঞানী নিলস বোর 1926 খ্রিস্টাব্দে সেটা প্রথম দেখেছিল যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি আমরা মৌলগুলো দেখি তাহলে তার কিন্তু নির্দিষ্ট ব্যবধানে তাদের যে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, সেটার পর্যাবৃত্ত ঘটছে, পুনরাবৃত্ত ঘটছে, মানে আবারও সেটা ফিরে আসছে 1926 খ্রিস্টাব্দে। ইউপ্যাক সংস্থার কাজ কি তোমরা আগে জেনে নাও। ইউপ্যাক ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাহলে ইন্টারন্যাশনাল মানে আমরা বুঝতে পারছি যেটা সারা বিশ্বে, পুরো পৃথিবীতে প্রচলিত। তো ইউপ্যাক এমনই একটা সংস্থা কেমিস্ট্রি পার্টের, মানে তোমরা যেটা ফিজিক্যাল সায়েন্স পড়ছো সেই ফিজিক্যাল সায়েন্সটাই কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাবে যখন তুমি 11-12 উঠে যাবে। একটা হয়ে যাবে কেমিস্ট্রি, মানে যেটা হবে রসায়ন বিদ্যা, আর একটা হয়ে যাবে ফিজিক্স, মানে যেটা হবে পদার্থবিদ্যা। তো এই কেমিস্ট্রি পার্টের যত যে সিদ্ধান্ত, সেটাকে কি নামে প্রকাশ করব, কি বলা হবে, কি নামে ডাকা হবে, কেমন ধরনের আকার দেব না দেবো, সেটা কিন্তু নির্ধারণ করে ইউপ্যাক সংস্থা। তো পর্যায় সারণীর মানে আমি যে পার্টটা পড়াবো বললাম সম্পূর্ণ কিন্তু কেমিস্ট্রি পার্ট। এখান থেকে মাধ্যমিকের 50%, মানে 50%ও বলা ভুল হবে, 60 থেকে 70% কিন্তু তোমার কেমিস্ট্রি পার্টের মধ্যে আছে। তো কেমিস্ট্রি পার্টটা কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে, না হলে মাধ্যমিকে ভালো নম্বর তোলা যাবে না। তো ইউপ্যাক সংস্থা 1900 কত খ্রিস্টাব্দে? 1984 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে করেছিল বিজ্ঞানী নিলস বোর?
নিলস বোর করেছিল 1926 খ্রিস্টাব্দে, আর সেটা হয়ে গেল 1984 খ্রিস্টাব্দে সেটা গৃহীত হলো। হ্যাঁ, এটা চলবে আমাদের মার্কেটে, কি আধুনিক পর্যায় সারণী, বিজ্ঞানী নিলস বোর। তাহলে আমরা প্রথম পর্যায় সারণী পেলাম, এবার পেলাম আধুনিক পর্যায় সারণী। আধুনিক আধুনিক পর্যায় সারণী এটা কে করেছিল? বোর, বিজ্ঞানী বোর। কত খ্রিস্টাব্দে? 1926 খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1984 খ্রিস্টাব্দে এটা গৃহীত হয়েছিল, মানে একদম ইন্টারন্যাশনাল হয়ে গেছিল, পুরো পৃথিবীতে এই টেবিলটা প্রচলিত হয়ে গেল আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীতে কটা পর্যায় রয়েছিল, কটা শ্রেণী রয়েছিল সেটা দেখো। আধুনিক পর্যায় সারণীতে 7টা কিন্তু পর্যায় রয়েছিল, পর্যায় সংখ্যা 7টা, পর্যায় 7টা, যেটাকে 1 2 3 মানে এইভাবে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। তারপরে কটা? 18টি শ্রেণী রয়েছিল, 18টি শ্রেণী। শ্রেণীগুলোকেও কিভাবে চিহ্নিত করা হয়? ওই 1 থেকে 18 পর্যন্ত চিহ্নিত করা হয়, মানে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। তো আধুনিক পর্যায় সারণীতে কটা পর্যায় দেখতে পেলাম? 7টা পর্যায় দেখতে পেলাম, আর 18টি শ্রেণী দেখতে পেলাম। এবার প্রথম পর্যায়ের মৌলগুলিকে কি বলা হয়, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলিকে কি বলা হয়, তারপরে শ্রেণী অনুযায়ী প্রথম শ্রেণীর মৌলগুলোকে কি নামে আমরা ডাকবো, দ্বিতীয় শ্রেণীর মৌলগুলোকে আমরা কি নামে ডাকবো, তাদের ধর্ম কেমন, তাদের আচরণ কেমন, তারা কিভাবে রিয়াকশন করে, কার সাথে বেশি রিয়াকশন করে, ইলেকট্রন ত্যাগ করবে না ইলেকট্রন গ্রহণ করবে, তাদের যোজ্যতা কি, তাদের আচার আচরণ স্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু আমরা আধুনিক পর্যায় সারণীর মধ্যে সমস্ত বিষয় ডিটেলসে করব। বুঝে গেল? আধুনিক পর্যায় সারণী তাহলে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের মাধ্যমিকের জন্য। তো আধুনিক পর্যায় সারণীতে কি বললাম, পর্যায় সারণীতে 7টা পর্যায় রয়েছে, 18টা শ্রেণী রয়েছে। চলো এবার আমরা সেই ছকটা লিখে ফেলি। চলো আগে ছকটা লিখি, তারপরে তোমাদের বুঝিয়ে দেবো। তো দেখো পেরিওডিক টেবিল, এটা হচ্ছে 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর, 4 5 6 7। আমরা এই আগে তো বললাম কটা পর্যায় রয়েছে, 7টা পর্যায় রয়েছে, আর 18টা শ্রেণী রয়েছে। এটা হচ্ছে 18 নম্বর শ্রেণী, আর এটা হচ্ছে 1 নম্বর শ্রেণী। 1 2 3, এবার 3 থেকে শুরু করে 4 থেকে 12 পর্যন্ত, 4 থেকে 12 পর্যন্ত, এইটা 4 থেকে 12 পর্যন্ত রয়েছে। তারপরে রয়েছে 13 14 15 16 17। এইভাবে কিন্তু প্রত্যেকটা শ্রেণী ভাগ করে দেওয়া হয়েছে। এখানে টোটাল কটা রয়েছে? এখানে টোটাল রয়েছে 118টা, 118টা মৌল রয়েছে। 1 নম্বর মৌলগুলোকে, 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে কি বলা হয়? 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। তাহলে 1 নম্বর শ্রেণীর মৌল কি কি দাঁড়ালো? এটাই 1 নম্বর পড়বে, এটাই 1 নম্বর, 1 2, তাহলে 3 থেকে 12 পর্যন্ত। তাহলে 1 নম্বর যে শ্রেণী, 1 নম্বর শ্রেণীর মৌলগুলো কি পড়লো? এই যে 1 নম্বর শ্রেণী, এটা সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই টোটালটা হচ্ছে, এগুলো হচ্ছে ক্ষার ধাতু মৌল। 1 নম্বর শ্রেণীর মৌলগুলি কি কি বললাম? ক্ষার ধাতু। এবার 2 নম্বর শ্রেণীর, 2 নম্বর শ্রেণীর মৌলগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 2 নম্বর শ্রেণীর মৌলগুলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু, বেরিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এগুলি কি? এগুলি হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু।
তারপরে এই যে বললাম 3 থেকে 12 পর্যন্ত, এই যে মিডিলে যে কটা মৌল রয়েছে এই মৌলগুলোকে একসাথে কি বলা হয়? সন্ধিগত মৌল বলা হয়। এটা কি বললাম? ক্ষারীয় মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা দেখা যাচ্ছে, ক্ষারীয় মৃত্তিকা। আর 1 নম্বরটা কি বললাম? ক্ষার ধাতু। 1 নম্বরটা বললাম ক্ষার ধাতু, আর 2 নম্বরটা বললাম ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তারপরে 3 থেকে 12 পর্যন্ত সবই হচ্ছে সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল 3 থেকে 12, এর মধ্যে কারেন্টটা পালিয়ে গেল, দিয়ে দেখা যাচ্ছে না ভালো করে। 3 থেকে 12 হচ্ছে সন্ধিগত মৌল। তারপরে 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর এগুলোকে স্পেসিফিক নাম ডাকা হয়। কোনটাকে নিক্টোজেন ডাকা হয়, কোনটাকে চ্যালকোজেন বলা হয়, কোনটাকে হ্যালোজেন বলা হয়, কোনটাকে নিষ্ক্রিয় বলা হয়। সেই সমস্ত বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে যেহেতু আমাদের কারেন্টটাও পালিয়ে গেল, অনেক গরম লাগছে, আজকের সিলেবাস কিন্তু এখান থেকে শেষ করছি। তোমরা আপাতত কি জেনে রাখলে ডোবেরিনারের ত্রয়ী সূত্র খুবই ইম্পর্টেন্ট, অষ্টক সূত্র, নিউল্যান্ডসের অষ্টক সূত্র খুবই ইম্পর্টেন্ট। তারপরে মেন্ডেলিভের যে পর্যায় সারণী, কটা পর্যায় রয়েছে, কটা সারণী রয়েছে, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আধুনিক পর্যায় সারণীর যে টেবিলটা, সেই টেবিলটা কিন্তু তোমাদের একদম ঠোঁটস্থ করে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে। ঠোঁটস্থ মানে এমন ভাবে মুখস্থ করতে হবে যাতে করে মানে কোনো কোশ্চেন আসলেই যেন ভাবার সময় না দিতে হয়, এরকম ভাবে যেন অ্যান্সার হয়ে যায়, সেভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো মনে রাখার অবশ্যই কৌশল রয়েছে, সেই কৌশলগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে কিন্তু দেখাবো। যে 1 নম্বর মৌলত 1 নম্বর শ্রেণীতে কি রয়েছে, 2 নম্বর শ্রেণীতে কি রয়েছে, 3 নম্বর শ্রেণীতে কি রয়েছে, সেভাবে কিন্তু রুলস আছে, ট্রিক্স আছে। সেই ট্রিক্স গুলো কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। আজকে যেহেতু কারেন্ট পালিয়ে গেল, তাই আর ভিডিও দীর্ঘ করছি না। তোমরা এই পর্যন্ত সেলফ স্টাডি করো, পড়াশোনা করো। আর বললাম এখনো 7 মাস তোমাদের হাতে সময় রয়েছে। এই 7 মাসের মধ্যে তুমি যদি চাও, তাহলে চন্দ্রচূড় কেন, অভিরূপ ভদ্র কেন, যেই আসুক না কেন, তোমাকে কেউ পারবে না। যদি তোমার মধ্যে সেই জেদটা চলে আসে যে আমি মাধ্যমিকে 100-এ 100 পাবো, বিশেষ করে আমার ফিজিক্সে তো পেতেই হবে। ফিজিক্স বলতে সায়েন্সের যে গ্রুপগুলো রয়েছে, তোমার মাধ্যমিকে কি রয়েছে? ফিজিক্যাল সায়েন্স রয়েছে, লাইফ সায়েন্স রয়েছে, আর অঙ্ক। এই তিনটাতে তো 100-এ 100 যদি তুমি অ্যান্সার দিয়ে আসো, তোমার মানে কারো ক্ষমতা নাই যে তোমাকে 99 দিয়ে দেবে। তো 100-এ 100 পাওয়া যায় এই সাবজেক্টগুলোতে। তারপরে তুমি ভূগোল, এখন অনেক নাম্বার পাওয়া যায়, এমনকি এখন তো বাংলাতেও 100-এ 100 পেয়ে যাচ্ছে। তাহলে সবসময় টার্গেট রাখবে একটা বড়, বড় না হলেও সেই বড়র কাছাকাছি যদি হয় তাহলে তো হয়ে যাবে না। তো সবসময় বড় টার্গেট করো। আর আজকে যে বিষয়গুলো পড়ালাম, সেই বিষয়গুলো আবারও বাড়িতে দেখো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি যত সম্ভব মানে সলভ করে দেবো। আর তোমাদের আমি নাম্বার দিয়ে রাখছি, যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। দেখা যাচ্ছে নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি। যদি কোনো সমস্যা হয় 83 48 96 22 61। যদি কোনো টপিক বা কোনো বিষয় আমি যেগুলো পড়ালাম সেগুলোর মধ্যে কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবে, মেসেজ করবে, বলবে স্যার আমি এটা বুঝতে পারছি না, এই জায়গাটা কি বলেছেন ভালো করে স্পষ্ট আওয়াজ আসছে না। আর আমি অবশ্যই চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কিন্তু কেউ কল করবে না। মানে আমি তো মানে তোমাদের ভিডিও করি, ভিডিও থেকে শুরু করে নিজের পড়াশোনা, আমি এখনো গ্রাজুয়েশন শুরু করেছি, ফার্স্ট সেম চলছে আমার, এটা ফার্স্ট সেম। মানে এখন গ্রাজুয়েশনে তো 8টা সেমিস্টার করে দিয়েছে, তো এটা প্রথম সেমিস্টার চলছে, গ্রাজুয়েশন করি। তারপরে আমি একটা স্কুলে পড়াই, আইকিউ পাবলিক স্কুল। তো অনেক ব্যস্ততার মধ্যেই থাকি, তবুও আমি আর স্বপ্ন একটা ভালো ইউটিউবার মানে স্যার হওয়ার, যাতে করে তোমাদের আমি ফ্রিতে পড়াতে পারি এবং সেই ইউটিউব চ্যানেল খুলে যাতে করে সেখান থেকে আমার 2 পয়সা ইনকামও হয়। সেই আশাতে কিন্তু আমি তোমাদের এত ব্যস্ততার মাঝেও ভিডিও তৈরি করছি। অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করো। আর বললাম যদি কোনো সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবে যে আমার এই সমস্যা হচ্ছে। আর ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে, যে এই টপিকটা ভুল পড়িয়েছে স্যার,
তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই ভুলগুলো সমাধান করার। ধন্যবাদ, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, ধন্যবাদ।